হ্যাঁ, শুরু শুরু করছি। করুন। হুম। নমস্কার। হেল্প এগেন্স্ট হেট্রেড তাদের নতুন আরেকটি ভালোবাসা বক্তৃতামালার পর্ব 4 নিয়ে আজকে হাজির হয়েছে। আমাদের উদ্দেশ্য এই যে সারা ভারত, আমাদের বাংলা এবং বৃহত্তরভাবে আমাদের গোটা উপমহাদেশে যে সাম্প্রদায়িক বিদ্বেষের পরিবেশ চলছে এখন, তার বিরুদ্ধে আমরা ভালোবাসার কথা বলবো, সেবার কথা বলবো। সেই উদ্দেশ্যেই আমরা কয়েকজন বন্ধু মিলে হেল্প এগেন্স্ট হেট্রেড নামের একটা গোষ্ঠী তৈরি করেছিলাম এবং সেটি একের পর এক বক্তৃতার আয়োজন করেছে। আপনি আমাদের ফেসবুক চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সাম্প্রদায়িকতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বিদ্বেষের কথা সবার সামনে স্টেজে বলছেন। এরকম পরিস্থিতিতে আমরা পেয়ে গেছি সাধন পালকে, যিনি থাকেন কাঁঠালিয়া, মুর্শিদাবাদে। তারা বংশানুক্রমিকভাবে মসজিদের কালো মিনার তৈরি করেন। তারা পরম্পরাগতভাবে হিন্দু, কিন্তু বছরের পর বছর ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে তারা কালো মিনার তৈরি করে আসছেন। তিনি একজন বৃদ্ধ মৃৎশিল্পী এবং একজন অভিজ্ঞ সংগঠকও বটে। সাধন পাল, তিনি তার পরিচয় যদি আমরা দিই, তিনি কাঁঠালিয়া মৃৎশিল্পী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক, সেই সঙ্গে অনুন্নত কুম্ভকার সমিতির মুর্শিদাবাদের সহসভাপতি, আদিবাসী লোকশিল্পী সংঘ কারু ও চারুশিল্পী মুর্শিদাবাদ জেলার সহসভাপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, সর্বভারতীয় অনুন্নত কুম্ভকার সমিতির মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য। তিনি একজন অভিজ্ঞ মৃৎশিল্পী, তাকে আজকে আমরা পেয়েছি এবং তিনি রাজনীতি সচেতন, সক্রিয়ভাবে রাজনীতি করেন। সংক্ষেপে যদি কাঁঠালিয়ার মৃৎশিল্প সম্পর্কে বলতে হয়, তাহলে এই কালো মিনার যেরকম প্রসিদ্ধ, তেমনি কাঁঠালিয়ার পুতুলও খুবই বিখ্যাত। পুতুল নিয়ে আজকে আমরা অতটা আলোচনা করছি না, পরে যদি সময় থাকে অল্প করে আলোচনা করব। আজকে মূলত আমরা কাঁঠালিয়ার কালো মিনার নিয়ে আলোচনা করব, যেগুলো মূলত মসজিদে ব্যবহার করা হয়। আমি সাধনদার কাছে চলে যাব। সাধনদা, আপনি আপনার অভিজ্ঞতা এবং ইতিহাস নিয়ে যদি বলা শুরু করেন যে কিভাবে এই কালো মিনার তৈরি করা শুরু হলো এবং এখন কোন পরিস্থিতিতে ব্যাপারটা চলছে আর কি। নমস্কার সেনবাবু, আমি আপনাদের এই চ্যানেলে আসতে পেরে বা আপনাদের অনলাইনে আসতে পেরে আপনার সংস্থাকে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে আজকে যে কালো মিনার, কাঁঠালিয়ার তৈরি কালো মিনার, যেটা সারা ভারতবর্ষের মসজিদে এখন দেখতে পাওয়া যায়, সেটা বিশেষ করে কাঁঠালেরই তৈরি। এইটা বলতে গেলে একটু পুরোনো দিনের দিকে ফুরে যেতে হবে। কাঁঠালিয়ার তৈরি মাটির কালো মিনার এবং কাঁঠালিয়ার তৈরি মন্দিরের লাল মিনার। এখানে বলা যেতে পারে যে কেলো ন সুফ ন ল ন কর্ণ সুবর্ণকে এই নামই অভিহিত করেছেন চৈনিক পরিব্রাজক হিউমেন সাং। লোকমুখে পরিচালিত যে মহাভারতম রাজার কর্ণের রাজধানী ছিল এই কর্ণ সুবর্ণ বা কাঞ্চনা। মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে গৌরবঙ্গের রাজধানীর উত্থান ও সমৃদ্ধির সূচনা হয়েছিল মহারাজা শশাঙ্কের হাত ধরে। কর্ণ সুবর্ণ ছিল মহারাজা শশাঙ্কের রাজধানী। সম্পদ ও সমৃদ্ধির ঘাটতি ছিল না কর্ণ সুবর্ণতে। হিউয়েন সাংয়ের বিবরণে পাওয়া গেছে যে ধর্মীয় সাংস্কৃতিক সহাবস্থানের কথাও, বৌদ্ধদের রক্তমৃত্তিকা, মহাবিহার আর 50টি শৈব মন্দিরের কথাও। জানা যায় যে শহরের অধিবাসীদের মধ্যে শিক্ষা চর্চা, সাংস্কৃতিক চর্চারও প্রচলন ছিল। সুজলাং সুফলাং কর্ণ সুবর্ণ ও কাঞ্চনা শিল্পকর্মতেও এগিয়ে ছিল। তবে এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবনমন এই সপ্তম শতকেই
ভাগীরথীর পশ্চিম পারে গঙ্গার পরিমাটিতে কর্ণসুবর্ণের দক্ষিণাংশ সংলগ্ন অঞ্চলে মহারাজা শশাঙ্কের উৎসাহী গড়ে উঠেছিল মাটির জিনিস বানানোর কারখানা। ঘটনাচক্রে বেনারস থেকে 500 পরিবার এসে বসতি করেছিল। তারা ছিল সবাই কুম্ভকার সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ মাটির জিনিসপত্র তৈরিতে পারদর্শী। রাজার পৃষ্ঠপোষকতায় তারা তৈরি করতে শুরু করেন দৈনন্দিন ব্যবহারের মাটির বাসনপত্র, মসজিদের মিনার, মন্দিরের চূড়া, আরো আনুষঙ্গিক মাটির তৈরি জিনিসপত্র যা মানব জীবনে ব্যবহার প্রয়োজনে। কর্ণসুবর্ণ তার দক্ষিণ লাগোয়া রাঙামাটি অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে মিলেছে মাটির তৈরি জিনিসপত্র, মিলেছে শশাঙ্কের মাটির ফলক, ফলকে উত্তীর্ণ শিলালিপি, পাওয়া গেছে মাটির পুতুলও। সময়ের গতিপথে ইতিহাসের পাতায় মলিন হয়ে গেছে কর্ণসুবর্ণের অনেক কাহিনী, কিন্তু রয়ে গেছে তার পুতুলের বা মিনারের বহমানতা। আমরা মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের কাঠালিয়া গ্রামের মৃৎশিল্পীরা আজও সেই সাবিকি পদ্ধতিতে বানিয়ে চলেছেন মাটির তৈরি মিনার এবং তার সঙ্গে আরো আনুষঙ্গিক জিনিসপত্র বা মাটির পুতুল। এটা বলতে গেলে বলতে হয় যে আমার বর্তমানে বয়স হচ্ছে 74 বছর। আমরা আমার দাদুর কাছ থেকে, আমরা আমার বাবাদের কাছ থেকে, কাকাদের কাছ থেকে আমরা কাজ শিখেছি, বংশ পরম্পরা যুগ যুগ ধরে এই কাজ চলে আসছে। এখানে যখন খনন কার্য হয় প্রত্নতত্ত্ববিদদের পক্ষ থেকে, সেই সময় আমার মনে আছে সেটা হচ্ছে আমাদের গ্রাম থেকে কর্ণসুবর্ণ 2.5 কিলোমিটার ডিফারেন্স, পাশের গ্রাম বলা যেতে পারে। তা আমরা তখন গেছিলাম দেখতে, তখন আমরা দেখেছি মাটির তল থেকে যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ভাঙাচোরা মাটি, সেখানে মন্দিরের কালো চূড়া, মিনার বা চূড়া, লাল চূড়া এবং আনুষঙ্গিক মৃৎপাত্র যেগুলো মানুষ ব্যবহার্য জীবনে প্রয়োজন হয়, সমস্ত কিছুই পাওয়া গেছে। আমরা সেই সময় থেকেই মনে করি যে রাজা শশাঙ্কের আমলে, বা দাদুদের মুখে গল্প শুনেছি, রাজা শশাঙ্কের আমলে প্রায় 500 পরিবার এই এলাকায় বসবাস করতেন। তারপরে তো জানেন আপনারা, ওখানে ভূমিকম্প সমস্ত উলটপালট হয়ে গেছে। এখনো সেই জায়গাটা দেখলে দেখবেন উঁচু নিচু ঢিপ হয়ে আছে। এখন আমরা সেই পাশে কাঠালিয়া গ্রামে আজকে প্রায় 500-র অধিক পরিবার একত্রিত হয়ে প্রায় কয়েক দশক, প্রায় 400 বছর ধরে এই শিল্প কাজের সঙ্গে সেই থেকে অদ্যাবধি বংশ পরম্পরা নিয়োজিত আছি এবং এই কাজ করে যাচ্ছি। বিশেষ করে বলতেই হয়, মুর্শিদাবাদ জেলা একটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, যে জেলায় প্রায় 72% সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। সেখানে 38% আমরা হিন্দু সম্প্রদায় বাস করি। বলা যেতে পারে আমরা মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু সম্প্রদায় বলতে গেলে হিন্দুদেরই বোঝায়, আমাদেরই বোঝায়। আমরা সেই সময় আমাদের টাইটেল ছিল দাদু বা বাবাদের পণ্ডিত। আমরা এখনো দলিলে পাই, বাবার নামের দলিল বা দাদুদের নামের দলিল, সেখানে দেখা যায় যে আমাদের টাইটেল ছিল পণ্ডিত। আমরা পরবর্তী কালে আমরা যখন ইয়াং জীবনে ফিরে আসি, যখন আমাদের 20-25 বছর বয়স, সেই সময় আমরা জানি আমাদের কাঠালিয়ার যতগুলো শিল্পী আমরা আছি, কুম্ভকার যতগুলো আমরা আছি, সবাই একত্রিত হয়ে আমরা আমাদের টাইটেলটাকে পরিবর্তন করি এবং আমরা পণ্ডিত থেকে পাল পদবিতে আমরা রূপান্তরিত হই। সেই থেকে আমরা পাল পদবিতেই রূপান্তরিত হয়ে আছি। আমাদের এখানে এই যে 500 পরিবার, বলতেই হয় যে মুর্শিদাবাদ জেলা একটা শিল্পহীন জেলা। সেই জেলায় কোনো কলকারখানা নেই। আমাদের গ্রামের এই 500 পরিবার একটা কুটির শিল্পের সঙ্গে যুক্ত, বংশ পরম্পরা প্রায় 400 বছরের ঐতিহ্য ধরে রেখেছে হিন্দু মুসলমানের মিলিত শক্তি নিয়ে। এখন এখানে এই যে কর্মযজ্ঞ চলে, সেখানে আমাদের বাড়িতে আমাদের সংখ্যালঘু ভাইদের যারা মাটি তৈরি করার কাজ, আমাদের মাল মার্কেটে নিয়ে যাওয়ার কাজ, আমাদের ভাটি পোড়াবার দিনে সাহায্য করার কাজ, এই নিয়ে বলা যেতে পারে আমরা যতজন পরিবার এখানে আছি,
শিল্পী পরিবার, তার প্রায় 25% কেন, বলা যেতে পারে 30% কি 40%ও হতে পারে, যে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রত্যেকটা পরিবারে একজন দুজন করে আমাদের প্রয়োজন হয়। এখানে প্রতিদিন গড়ে 5 থেকে 600 মানুষের জীবিকা অর্জন হয়। এই গ্রামটা বহুল প্রচারিত না হলেও আপনাদের মাধ্যমে আরো অনেক মানুষ জানবে, আস্তে আস্তে অনেক প্রচারিত হয়ে গেছে। আমাদের সারা রাজ্যে সমস্ত জেলায় আমাদের এখানকার প্রোডাক্ট যায়, আমাদের এখানকার মাল যায়, এবং সারা ভারতবর্ষের চেয়ে ভারতবর্ষের বাইরেও আমাদের যে মিনার, কালো মিনার, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সেখানেও আমাদের যাচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে। আমাদের মসজিদের কথা বলতেই হয় যে এটাকে মাটি দিয়ে তৈরি করি আমরা, কিন্তু এটা যদি 1000 বছর বাইরে থাকি, 1000 বছর যদি বাইরে থাকি মসজিদের উপরই, কোনোদিন ডিসকালার হবে না, নোনা লাগবে না, যদি না কেউ আঘাত লাগিয়ে এটাকে না ভেঙে দেয়। এটা এমন পদ্ধতিতে পোড়ানো হয়, যেটা লাল রঙের যেটা দেখছেন মিনার, সেটাও যেমন যেভাবে পোড়ানো হয়, কালো মিনারটাও সেভাবে পোড়ানো হয়। কিন্তু পার্থক্যটা হচ্ছে এই, যে কালো মাল লাল করে পোড়ানোর পর তাকে ধোঁয়া খাইয়ে সে ধোঁয়াটাকে আটকে দিয়ে, সেটার অনেক গল্প আছে কিভাবে ধোঁয়াটা আটকানো হয়। লাল হয়ে যখন পুড়ে গেল, তখন সেটা আমরা আগে থেকেই সে আমাদেরকে কালো করবো বলে প্রস্তুতি নিতে হয়। যখন আমরা ভাটি সাজাই তখন থেকে, যে আমাদের ঘুঁটের গুঁড়ো এবং তুষের গুঁড়ো তার মধ্যে প্রবেশ করাতে হয় আগুন হয়ে যাওয়ার পর, এবং সেইটাকে চারিদিক দিয়ে ঢেকে দেওয়া হয় ছাই দিয়ে, প্রায় 6 ইঞ্চি পোড়াট করে ছাই দিয়ে চারিদিকে ঢেকে দেওয়া হয়। তারপরে আমরা যখন প্রত্যেকটা গর্তে 8টা করে গর্ত করা থাকে নিচে থেকে উপর পর্যন্ত, সেখানে আমরা এক ঝুড়ি করে ঘুঁটোর গুঁড়ো, তুষের গুঁড়ো আমরা ঢুকাই, মিডিলে আমরা ঢুকাই, তলায় আমরা পোড়াই। এই যে ধোঁয়াটা যেটা হলো, সে ধোঁয়াটা আমরা সঙ্গে সঙ্গে ঢেকে দিই ছাই দিয়ে, যাতে কোনো দিকে বেরিয়ে যেতে না পারে। এইটা প্রায় 24 ঘন্টা, 24 ঘন্টা কেন, 2 দিন থাকে। 2 দিন পর আমরা ভাটিটা খুলি, 2 দিন পর আমরা সেই ভাটিটা খুলি, তখন আমরা কাঙ্ক্ষিত যে কালো মিনার, কালো রঙের মিনার, একদম চাঁদির মতন টকটক, মানে যেটা জীবনে কোনোদিনই ডিসকালার হবে না, নোনা লাগবে না, কোনো কিচ্ছু হবে না, সেটা আমরা পাই। এখন বিষয়টা হচ্ছে এটা, এই যে কালো পোড়াতে গেলে যখন আমরা ছাই দিয়ে চারদিকটা ঢাকছি, তখন আমরা কোনো দিকে যাতে আমাদের এই ধোঁয়াটা বেরিয়ে না যায়, লিক না করে, সেটা আমাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হয়। প্রায় ভাটি ঢাকার 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমাদের খোঁজ রাখতে হয় যে কোনো দিকে এটা গ্যাস লিক করছে কিনা। তারপরে যদি গ্যাস লিক না করে, তাহলে কোনো সমস্যা থাকে না। এইভাবে আমরা মালটা তৈরি করি। বিষয়টা হচ্ছে এই জায়গায়, এই যে মসজিদ, যে মসজিদের মিনার, প্রথম জীবনে আমরা দেখেছি, আমার বাবা প্রথম জীবনে আমরা দেখেছি এই মিনার গুলো। বাবার সঙ্গে আমরাও গেছি, বিভিন্ন মসজিদে অর্ডার দিয়ে গেছে, তাদের কাছে এত ফোন ছিল না তখন, এসে অর্ডার দিয়ে গেল, মাল তৈরি হয়ে গেল, মাল নিয়ে আমরা মসজিদে পৌঁছে দিয়েছি। তাদের যে আপ্যায়ন দেখেছি, সেখানে মাল পৌঁছে দেওয়া, সেখানকার মানুষের যে আপ্যায়ন, সংখ্যালঘু ভাইদের যে আপ্যায়ন দেখেছি আমরা, সেটা ভোলার মতো নয়, এখনো ভোলার মতো নয়। আমাদের এখনকার প্রজন্মের যারা ছেলে মেয়ে, তারা তো বাইরে যায় না, এখন তো ফোনের যুগ। এখন অর্ডার দিল, মাল নিল, আবার তারা নিজেই নিয়ে আসছে, গাড়ি ঘোড়া আরো যাওয়ার সুযোগ বেড়েছে, রাস্তাঘাট বেড়েছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলতে হয়, এই যে মসজিদের যে মিনার, কালো মিনার আর লাল রঙের যেটা আমরা করি, সেটা হচ্ছে মন্দিরের জন্য। মন্দিরের জন্য উপরের যেটা আপনার মিনার, কালো মিনারটাই দেখবেন উপরের জন্য একটা গম্বুজ আছে, মানে ছুঁচলো আছে কালো কালারের, এটা মসজিদে ব্যবহার হয়। এক একটা মসজিদে আপনার কোনোটায় 11, কোনোটায় 13, কোনোটায় 9, কোনোটায় আপনার 7, এরকম ভাবে বেজোড়া ভাবে থাকে। এটা ঈদগাহেও দেওয়া হয়। এটা যারা মারা যায় কবরস্থানেও 5টা করে দেয়। কিন্তু লালটা হচ্ছে যে মন্দিরের জন্য, লালটার উপরটা কিন্তু এই গম্বুজের মতো থাকে না, একটা ঘর থাকে, তার উপরে ত্রিশূল দেওয়া হয়, সেটা মন্দিরে থাকে, সেটা বিভিন্ন কালারে, লালের উপরে বিভিন্ন কালার করে নেয়, করে সেটা ব্যবহার করে। এটা হলো মন্দির এবং মসজিদের জন্য। একটা বিষয় হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত যে জেলা মুর্শিদাবাদ, এই জেলার আমার সংখ্যালঘু ভাইয়েরা যে রমজান মাসে যখন দেখেছি আমরা, আপনার রুজু করতো, নামাজ পড়ার জন্য রুজু করতো রোজা রাখার পর,
তখন মসজিদের সবাই নামাজ পড়তে যেত, তখন প্রত্যেকের জন্য একটা করে বদনা লাগতো। তা সেই সময় এত প্লাস্টিক চালু হয়নি, তখন আমরা বদনা তৈরি করতাম। প্রায় 2 মাস ধরে আমরা বদনা তৈরি করতাম। সেই বদনাগুলো মসজিদে, কোনো মসজিদে 100, 150, 200, 250 করে বদনা লাগতো। যারা নামাজ পড়তে যেত তারা সবাই রুজু করতো। 2 মাস ধরে আমার এখানকার শিল্পীরা শুধু বদনাই তৈরি করতো মুসলিম ভাইদের জন্য। এই যে আমাদের সঙ্গে বিশেষ করে যা সম্পর্ক, হিন্দু মুসলমানের যা মিলন, এটা একমাত্র কাঠালিয়া না হলে বোঝা যাবে না, জানা যাবে না। এখন যে একটা বিষ ছড়ানো হচ্ছে, সাম্প্রদায়িকতার বিষ, আমার তো মনে হয় এই যে আমাদের জীবন শুরু হয়েছিল বা সেই সময় থেকে যেটা শুরু হয়ে আজ পর্যন্ত এসেছিল, আজকে দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যাই হোক, আমরা তো আছি, সবাইকে মিলেমিশে নিয়ে চলার চেষ্টা করছি। এবং আমরা বলবো আজকের এই প্রচারের মাধ্যমে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সারা ভারতবর্ষের মানুষকে তথা সারা রাজ্যের মানুষকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঐক্য স্থাপন যদি আমাদের না থাকে, তাহলে কোনোদিনই আমরা আগাতে পারবো না। আমরা মনে করি ব্রিটিশ বেনিরা যখন 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমাদের এখানে এসেছিল, দেশ দখল করেছিল, 195 বছর দেশ শাসন করেছিল, তখন বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল আমাদের মুর্শিদাবাদ, ব্রিটিশ পেটে। তারপরে নবাব সিরাজদৌল্লা বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী হয়েছিল। তাকে হটিয়ে ব্রিটিশরা ক্ষমতা দখল করেছিলেন সারা ভারতবর্ষে। আমরা বলতে চাই, এই যে লড়াই, 80 বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, আরো অগণিত যারা জীবন দিয়েছেন দেশের জন্য, স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান দিয়েছেন, তারা কি এইটা চেয়েছিলেন? একদিকে হিন্দু ভাই থাকবে, একদিকে মুসলিম ভাই থাকবে। একবার দেশ আমাদের ভাগ হয়েছে, আর যাতে আমাদের দেশ টুকরো টুকরো না হয়, আমাদের হিন্দু মুসলিম যেভাবে মিলিত শক্তি আমরা ভারতবর্ষে আছি, আমরা এভাবে যাতে থাকতে পারি, তার জন্য আমরা যারা শিল্পীরা এত বছর ধরে রাজা সোটেঙ্কের আমল থেকে অদ্যাবধি এরা বজায় রেখেছি, আশা করব আরো যারা আছেন ভারতবর্ষের বা তথা পশ্চিমবাংলার মানুষ সেটাকে প্রতিহত করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখবেন এবং আগামী দিনে ঐক্য করে এগিয়ে যাবেন। আমি তো মনে করি, আমার ব্যক্তিগত মত, আজকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই না করতাম, তাহলে কোনো মতেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা ব্রিটিশ বেনিয়াদের আমরা এখানে হটাতে পারতাম না, পরাজিত করতে পারতাম না। আমরা আমাদের শাসন ক্ষমতায় ফিরে যেটা পেয়েছি, যেটুকু পেয়েছি, যদিও সব স্বাধীনতা ভারতবর্ষের মানুষ আমরা পাইনি, যেটুকু পেয়েছি সেটুকু পেতাম না। একে তো তারা দেশকে আমাদের টুকরো টুকরো করে গেছে, একদিকে পূর্ব পাকিস্তান, একদিকে পশ্চিম পাকিস্তান। আজকে পূর্ব পাকিস্তানটা বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আর যেন আমাদের ভারতবর্ষ টুকরো টুকরো না হয়, সেটাও কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে যে মিলন আমরা ঘটিয়ে এত বছর ধরে চলছি বা এখনো চলে যাচ্ছি, সেটা যাতে বহাল থাকে, সেটা দেখবেন। একটা কথা আমাদের মিনার সম্পর্কে যেটা বলতে যাই, সেটা হচ্ছে একটা কথা যে দেখবেন সারা ভারতবর্ষের মধ্যে অনেকেই জানেন না যে কোনো মসজিদের কালো কালারের যে মিনার যেখানেই দেখবেন, যে রাজ্যে দেখবেন, যে মসজিদে দেখবেন, সেটা একমাত্র আমাদের কাঠালিয়ার প্রোডাক্ট। আমার কাঠালিয়ার শিল্পীরা এটা তৈরি করে থাকে। এইটা কাঠালিয়া থেকেই সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, এটাও একটা ঐতিহ্য আমাদের। আমরা আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে ভারতবর্ষ নানা রকম লোক শিল্পী, সংস্কৃতি, ঐক্য নিয়ে চলছে, সমস্ত কিছু চলছে। যেমন আমরা দেখেছি, আজকের এই কথা বলতেই হয় যে ভারতবর্ষের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির গাওয়া একটি গান, রাধাকৃষ্ণ সম্পর্কিত বিখ্যাত গান মধুবনে রাধিকা নাচেরে, যেটা তিনি গেয়েছিলেন কোহিনূর ফিল্মে। এই রাধাকৃষ্ণ বিষয়ক অর্থাৎ হিন্দু ধর্মের দেবদেবীদের নিয়ে গানটি লিখেছিলেন বিখ্যাত গীতিকার শাকিল বাদাউনি। ধর্মে অনুযায়ী তিনি মুসলমান। গানটি সুর দিয়েছিলেন বিখ্যাত সুরকার নওশাদ আলী। ধর্ম অনুযায়ী তিনি মুসলমান। এবং গানটি গেয়েছিলেন মোহাম্মদ রফি, যিনিও ধর্ম অনুযায়ী মুসলমান। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রকৃত ধর্মনিরপেক্ষতার চরিত্র। এই চরিত্রটি থাকার কারণে আমাদের ভারতের সংস্কৃতি আমাদের বিশ্বের ধর্মভিত্তিক রাষ্ট্রগুলির থেকে অনেক উন্নত।
তাই তো এই ধর্মনিরপেক্ষতার আদর্শকে বাঁচানো আমাদের প্রতিটি ভারতবর্ষের চিরকালীন কর্তব্য। আমি আশা করব ভারতবর্ষের অগণিত মানুষ আজকে সাংঘাতিকভাবে আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে বেকারত্বে হাহাকার, এই জায়গায় দাঁড়িয়ে জাতির মধ্যে ভাগাভাগি করে রেখে দিয়ে এক শ্রেণীর মানুষ কোনাফল উঠছে। আজকে যারা আপনার কি বলবো শিল্পপতি যারা আছেন আমাদের দেশে, তারা টাকার পাহাড় করছে, বছর বছর টাকার পাহাড় করছে, দুর্নীতিতে ভরে গেছে দেশ। আর একদিকে মানুষকে হিন্দু মুসলমানের আফিম খাইয়ে ভাগ করতে চাইছে। আমি বলতে চাই আগামী দিনে আমার ভারতবর্ষের ঐক্য, আমার ভারতবর্ষের সাম্প্রদায়িকতা সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, তার জন্য সবাই সচেষ্ট হবেন। আর এই মুহূর্তে যদি আমরা সচেষ্ট হতে না পারি, তাহলে আমাদের পেটের যারা জন্মগ্রহণ করেছে ছেলে মেয়েরা, তারা একদিন আমাদেরকে অভিশাপ দেবে যে আমার বাবা মা, আমার গার্জেন আজকে দেশটাকে এইভাবে গড়ে তুলেছে। আমি বলবো এখন থেকে সবাই যদি আমরা সজাগ হতে পারি, আমরা যেমন শিল্পীরা কয়েকশো বছর ধরে এই ঐক্যকে রক্ষা করে চলেছি, এখনো চলছি, সেইভাবে সবাই যদি আমরা এগিয়ে আসি, তবেই কিন্তু সম্ভব আমার দেশের উন্নতি, আমাদের রাজ্যের উন্নতি, আমাদের ব্যক্তির উন্নতি সাধন করতে। আজকে এই কয়েকটি কথা আমি বললাম। সেন বাবু, যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, নিশ্চয়ই আমি সে প্রশ্নের উত্তর আপনাকে আমি দেব। হ্যাঁ, ধন্যবাদ সাধন দা। আমি কিছু প্রশ্ন অবশ্যই করব, আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। সেই সঙ্গে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে বা কোনো কৌতূহল থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমরা সেই প্রশ্নের যথাযথ উত্তর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাধন দাকে বলবো, তিনি যদি সম্ভব হয় তিনি নিশ্চয়ই সেই প্রশ্নের জবাব দেবেন। তো আমার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের যেই মিনার তৈরির যে গোটা প্রক্রিয়া, সেখানে কি মুসলমান সম্প্রদায়ের কোথাও কোনো যোগদান থাকে, নাকি একেবারে মাটি তোলা থেকে শুরু করে মিনার তৈরি এবং বিক্রি পুরোটাই আপনারা মূলত এই হিন্দু শিল্পীরাই করেন? এটা একটুখানি আমরা জানতে চাই সবার আগে। হ্যাঁ, এটা জানতে চান। এর বিষয় হচ্ছে এইটাই যে আমাদের মাটিটা যেটাকে আমরা তৈরি করি, মাটি ধরুন আমাদের সারা বছরের মাটি আমরা বর্ষার আগে তুলে রাখি। আমাদের সারা বছরে যে মাটিটা প্রয়োজন হয় সেটা বর্ষার আগেই আমরা ট্রাক্টরে করে তুলে রাখি। তারপরে সেই মাটিটা যখন আমরা তৈরি করি, এখন তো মেশিন পত্র হয়ে গেছে, যখন মেশিন পত্র হয়নি কিছুদিন আগে পর্যন্ত, তখন কিন্তু আমরা লেবার করতাম। যাদের লেবার করতাম তারা বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা, তাদেরকে নিতাম, তারাই মাটিটাকে আমাদেরকে তৈরি করে দিত। আমরা যদি সেই ভাটি পোড়াতাম, মিনারের ভাটি, সেটাও তাদেরকে লেবার হিসেবে নিতাম, তারাও আমাদের সাহায্য করতেন। সেটা বলতে পারেন একমাত্র মালটা তৈরি করার ক্ষেত্রে আমাদেরই অবদান। তৈরি করা, তাকে পালিশ করা, তাকে রং করা, তাকে পোড়ানোর সমস্ত কিছু করা, ডিজাইন করা, সবটাই আমাদের। কিন্তু তাদের এই সাহায্যটা আমরা নিয়েছি বা এখনো নিয়ে যাচ্ছি। বলুন, আরো যদি কিছু প্রশ্ন থাকে। বোঝাতে পারলাম এটা আমি? সেন বাবু, এটা আমি বুঝাতে পারলাম? হ্যাঁ, এই ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হলো। এবার আরেকটা বিষয় নিয়ে আমি একটু জানতে চাই। সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ এক সময় ছিল বাংলা, বিহার, ওড়িশার রাজধানী। বাংলা যে সুবা তার রাজধানী ছিল, সেখানে নবাবরা রাজত্ব করতেন মুর্শিদাবাদ শহর থেকে। তো আমরা যেটা দেখে আসি, মুর্শিদাবাদ শহরে অনেক বিখ্যাত মসজিদ আছে আর কি। কাটরা মসজিদ আছে, তারপরে মদিনা মসজিদ আছে, তারপর চক মসজিদ আছে, তারপরে পরিত্যক্ত যেটা ফুটি মসজিদ, ইত্যাদি অনেক মসজিদ যেগুলো খুবই বিখ্যাত এবং ভ্রমণার্থীরা দেখতে যান। তো সেরকম কোন মসজিদে কি এই কালো মিনার ব্যবহার করা হয়েছে বা গেলে দেখতে পাওয়া যাবে? এখনো পাওয়া যাবে, অবশ্যই কালো মিনার ব্যবহার করা হয়েছে এখনো। যদিও অনেক পুরোনো মসজিদ প্রায় ভঙ্গদশা আছে, মানে সেরকম ভাবে আর সেই জায়গায় নেই, তবুও যদি কোনো গম্বুজ থেকে থাকে, উপরে মিনার থেকে থাকে, তবুও ভাঙাচোরা মিনার এখনো আমাদের কালো মিনার পাওয়া যাবে, এখনো পাওয়া যাবে। এটা আজকের কথা না, বললাম 1300 বছর থেকে এটা চলে আসছে। কারণ সারা ভারতবর্ষের সমস্ত মসজিদের কথা বলেছি, কিন্তু আমার মুর্শিদাবাদ জেলায় আমার আগে আছে, তারপর তো অন্য জায়গায় গেছে। এটা এখনো কিন্তু আপনারা যে কোনো মানুষ আজকে মুর্শিদাবাদ জেলায় আসবেন বা হাজারদুয়ারি দেখতে যদি আসেন,
সেখানে যতগুলো মসজিদ আছে সেই মসজিদে যদি মিনার থেকে থাকে, সেই মিনারটা কালো কালারের মিনার, যদিও তার কালারটা ডিসকালার হতে পারে, কয়েকশো বছরের ব্যাপার, কিন্তু সেটা কাঁঠালিয়ার প্রোডাক্ট, একদম 100% এটা কাঁঠালিয়ার প্রোডাক্ট, এর মধ্যে কোনো নাই। আপনারা জানেন না সেনবাবু, একটা জিনিস বুঝুন, যে দেখবেন কিছুদিন আগে যারা ওই গ্লাস গুলো ঢালাই করে না, আপনার ওই যে রেলিং এ লাগাবার জন্য ছাঁচের মধ্যে সিমেন্ট দিয়ে ঢালাই করতো, তারাও কিন্তু চেষ্টা করেছিল এই মিনারটাকে ঢালাইয়ের মাধ্যমে করে কিভাবে করা যায়, কিন্তু কেউ টিকতে পারেনি, সবাই ফেলিওর হয়ে গেছে। একমাত্র আমরাই এটাকে টিকিয়ে রেখেছি আজ পর্যন্ত, এই তো প্রায় 1300-1350 বছর ধরে। আচ্ছা, আর একটা বিষয়ে যা আমাদের জানার আগ্রহ রয়েছে, একটা বিষয় তার আগে উল্লেখ করে নি, সেটা হচ্ছে যে মূলত গঙ্গার মাটি থেকে মিনার তৈরি হয় এই মিনারগুলো। তো গঙ্গা হচ্ছে হিন্দুদের কাছে পবিত্র নদী, এবং সেই মিনার ব্যবহার করা হচ্ছে মসজিদের ওপর। তো এখানে দুটি ধর্মের সংস্কৃতিরও কিন্তু একটা অভূতপূর্ব মিলন ঘটছে, যেটা লক্ষ্য করার মতো একটা ব্যাপার। আর আরেকটা যেটা প্রশ্ন, এটা তো আপনাদের একটা খুব প্রাচীন লোকশিল্প, এবং সরকার মানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, আমি উভয়ের ক্ষেত্রে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে তারা কি কোনোভাবে এই লোকশিল্পকে রক্ষা করা বা প্রসার ঘটানোর ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে? এইটার বিষয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে এই যে আমাদের এক সময়ে প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের একটা আই কার্ড দেওয়া হয়েছিল জেলা শিল্প কেন্দ্রের মাধ্যমে, প্রত্যেকটা জেলায় জেলায় সারা রাজ্যেই দেওয়া হয়েছিল, আমাদেরও দেওয়া হয়েছিল শিল্প আই কার্ড, মানে আইডেন্টি কার্ড। কারণ আমরা যে শিল্পী, আমরা যে মৃৎশিল্পী, তার একটা আইডেন্টি কার্ড দেওয়া হয়েছিল। আর সেই সময় আইডেন্টি কার্ড যাদের ছিল তাদের আপনার স্বাস্থ্য বিমার মতোই, এটা কোনো টাকা আমাদের জমা লাগেনি, সরকার জমা দিয়েছে। সেটা আমাদের একটা করে কার্ড করে দিয়েছিলেন, আমাদেরকে ফর্ম টর্ম ফিল আপ করতে, যে সমস্ত শিল্পীদের দিয়েছিলেন, যে পরিবারের 5 জন ব্যক্তি, একটা পরিবারের 5 জন ব্যক্তি তার সঙ্গে নাম ছিল, এবং যদি তারা কোনো অসুস্থ হতেন, এমনকি প্রাইভেট ডাক্তার যদি দেখান, সে ডাক্তার যদি রেজিস্ট্রেশন থাকতো, সে ডাক্তার যদি বিল করে দিত, তাহলে সেখানেও তার খরচটা পেত। এই হিসাবে আমরা এককালীন প্রায় 5 বছর কাল, 5-7 বছর, প্রায় 10 বছর এটা আমরা পেয়েছি। তারপরে এইটা উঠে যায়। তারপরে তো এখন সেই স্বাস্থ্য বীমা ইত্যাদি ইত্যাদি চালু হয়েছে, সেগুলো যারা করেছে তারা পাচ্ছে, যারা করেনি তারা পাচ্ছে না। আর এই ক্ষেত্রে আমাদের শিল্পীদের মাঝে মাঝে কিছু টুলকিট বলতে গেলে, যেমন ধরুন আগে আমরা 3 মণ 3.5 মণ করে মাটির মানে নারকেলের ছোবড়া দিয়ে মাটি পচিয়ে সেই মাটির সঙ্গে পাইল করে আমরা চাক তৈরি করতাম। মিডিলে একটা পাথরের মধ্যে ছোট্ট একটু থাকতো, আর তেঁতুলের কাঠ, সেই কাঠের ভেতরে যে কালো সার, সেইটা পুঁতে দিতাম, তার মধ্যে লাঠি দিয়ে ঘোরাতে হতো। সে তো আগের যুগে এইভাবে আমরা চলেছি, আমার জীবনেও দেখেছি। এখন শেষ জীবনে আমাদের বল ব্যারিং এসছিল, সেটা উঠে গেছে। তারপরে ইলেকট্রিক চাক এসছে, ইলেকট্রিক হুইল, সেটা কিছু সরকারি রাজ্য সরকারের পক্ষ থেকে দুবারে আমাদের কাঠেরা শিল্পীদের, একবারে 30টা আর একবারে 40টা, মোট 70টা চাক দিয়েছেন। সেটা আমরা আমাদের সমবায় সমিতির মাধ্যমে এটা আমরা পেয়েছি, এবং এটা আমরা দুস্থ শিল্পীদের, যাদের নেই বা যারা কিনতে পারবে না, তাদের আমরা বাড়িতে বিতরণ করেছি। তারা নিজের বাড়িতে সে কাজটা করছে, এবং আগে যে কাজ করেছে লাঠি দিয়ে ঘোরাতে হতো, এখন ঘোরাতে হচ্ছে না। এই নিয়ে প্রায় প্রোডাকশনটা, ধরুন একটা শিল্পী আগে যদি একটা প্রোডাক্ট দিনে হয়তো 200 তৈরি করবে, কিন্তু এখন এটা 300 তৈরি করছে, কারণ যেহেতু ইলেকট্রিকের কাজটা হচ্ছে বলে। আরেকটা বিষয় হচ্ছে কিছু লোনের ব্যবস্থা। এই যে আপনার একবার লোন এসেছিল, ওই কি লোন বলছে জানো, ওটাকে ভুলে গেলাম। না একটা লোন হলো না, একটা অনুষ্ঠান করে, এই লোনটার নামটা কি বলছিল, যাই হোক, সে একবার অনুষ্ঠান করে আরবিআই এর পক্ষ থেকে এসে আমাদের সমস্ত শিল্পীদের এক জায়গায় করে সারাদিন মানে একটা অনুষ্ঠান করে, সেখানে আমাদের 154 জনকে আপনার 54,000 টাকা করে একটা লোন স্যাংশনের যায়। তারপরে আমাদের এসবিআই আছে সাটিয়ে, আমাদের অঞ্চলই আছে, সেই এসবিআই শাখায় আমাদের সে লোন নেয়। আমরা আবার কিস্তি দিই, মাসে মাসে আমার সমিতিতে আসে, তাদের সব শিল্পীরা যে কিস্তি 1000 টাকা করে দিয়ে সেটা পরিশোধ হয়ে গেছে, সেটা আমাদের আর কোনো কিছু নেই।
এই পর্যন্ত আমরা আছি। আর একটা কথা বলি, আমরা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে খাদি ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদেরকে এককালীন 10টা ব্লাঞ্জার আর 60টা হুইল, 60 মানে বুঝতে পারছেন তো, 60টা হুইল আমাদেরকে দিয়েছিল। সেটাও আমরা যথারীতি 6টা গ্রুপ করেছিলাম, 10 জন করে নিয়ে গ্রুপ মানে স্বয়ম্বর গোষ্ঠী গঠন করেছিলাম এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট করেছিলাম। প্রত্যেকটা গোষ্ঠীকে 10টা করে চাক এবং একটা করে মাটি তৈরির মেশিন, ব্লাঞ্জার মেশিন দিয়েছি। তারাও সেটা নিয়ে কাজকর্ম করছে। এই এখন আমরা ভারত সরকারের কাছেও লিখেছি, যেহেতু আমাদের এখানে 500 জন শিল্পী আছে সমবায় সমিতির মাধ্যমে, 596 জন আমাদের সদস্য, তা যাতে এখানে একটা ক্লাস্টার করা যায়। ক্লাস্টার মানে গুচ্ছ প্রকল্প, মানে এক জায়গায় প্রোডাকশন হবে, এক জায়গায় উন্নত ধরনের প্রশিক্ষণ হবে, এখানে মাল উন্নত ধরনের ভাটিতে পোড়ানো হবে, উন্নত ডিজাইনের বিভিন্ন ক্লে পটারি এবং তার সঙ্গে চায়না ক্লে মানে মাটি এবং তার সঙ্গে চায়না ক্লে একসঙ্গে অ্যাড করে আরো উন্নত ধরনের কি করে প্রোডাক্ট তৈরি করা যাবে সেই চিন্তা ভাবনা আমাদের আছে। সেই সব বিপিআর তৈরি করে আমরা পাঠিয়েছি কেন্দ্র সরকারের কাছে। সেটা অনুমোদন হয়েছে, কিন্তু এখনো অনুমোদনের পর গত বছর চলে গেল, এই বছরে বোধহয় আমাদের কিছু একটা হতে পারে। রাজ্য সরকারের পক্ষ থেকেও আমরা পাঠিয়েছিলাম প্রায় 3.5 কোটি টাকার একটা প্রজেক্ট। সেটার মধ্যে তারা 1 কোটি টাকার মধ্যে একটা প্রজেক্ট অনুমোদন করেছেন এবং তার কাজ অলরেডি চলছে। সিভিলের কাজটা চলছে, ইলেকট্রিকের কাজটা চলছে, মেশিনারিটা আমাদের কিছুদিনের মধ্যে চলে আসবে। তাহলেও এটা কিন্তু আমাদের শিল্পীরা অনেক উপকৃত হতে পারবে। এবং আরো এখানে যারা আমার সংখ্যালঘু ভাইরা আছেন তারাও কিন্তু এটা হয়ে গেলে, এই যে আমার ক্লাস্টারটা কমপ্লিট হয়ে গেলে এখানেও একটা কাজের সুযোগ তারা পাবেন। আমার শিল্পীদের যেমন সুবিধা হবে, তাদেরও একটা সুবিধা হবে। এই প্রচেষ্টা নিয়ে এখনো লড়াইটা আমি চালিয়ে যাচ্ছি। জানি না শেষ পর্যন্ত আর কতদিন বাঁচবো, আর কতদিন এটা চালিয়ে যাব, এই আর কি। অনেক ধন্যবাদ। সুদীপ্ত রায় একটা প্রশ্ন করেছেন, শুধুমাত্র ভারতবর্ষেই কি এই কালো মিনার কাঠালিয়া থেকে সরবরাহ করা হয়, নাকি মধ্যপ্রাচ্য এবং বিশ্বেও কাঠালিয়া থেকে সরবরাহ হয়? মক্কা বা মদিনাতে এই কালো মিনার আছে? প্রথম থেকে বলুন, একটা ফোন এসেছিল। হ্যাঁ, শুধুমাত্র ভারতবর্ষেই কি এই কালো মিনার কাঠালিয়া থেকে সরবরাহ হয়, না মধ্যপ্রাচ্য এবং বিশ্বেও কাঠালিয়া থেকে সরবরাহ হয়? মক্কা বা মদিনাতে এই কালো মিনার আছে? না, আমি যেটা বলি, আমি যতটুকু জানি বা আমরা যতটুকু জানি, আমাদের এখানে আগে তো মসজিদের মানে যারা মালিক, সমাজের যারা লোক, তারা এসে আমাদের এখানে অর্ডার দিয়ে মাল নিয়ে যেত, এইটাই প্রচলন ছিল। তারপরে সেখানে মাল আমরা পৌঁছে দিতাম মসজিদে গিয়ে। এখন কি হয়েছে, এখন বিভিন্ন সেলার তৈরি হয়ে গেছে, মানে বিজনেসম্যান এখান থেকে মিনার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় অর্ডার নিচ্ছেন, বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। আবার এমনকি যারা এয়ারপোর্ট করছেন, যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান এইসব জায়গায় মুসলিম কান্ট্রি যেখানে আছেন, এক্সপোর্ট করছেন, সেটাও কিন্তু এই আপনার এরা করছে, যারা ওই পাইকার মানে মানে সেলাররা করছেন, সেলাররা নিয়ে যাচ্ছেন মালটা। বলুন। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমার জিজ্ঞাসা রয়েছে, সেটা হচ্ছে এই কালো মিনার তৈরির যারা কারিগর, তারা কি শুধুই পুরুষ নাকি মহিলারাও আছে? না, বলি না, মহিলাও আছে। যেমন ধরুন উভয়ই আছে। ধরুন এইটা যখন আমরা তৈরি করি তখন মাটি হয়ে গেল, মাটি তৈরি করার পর এখন তো আরো উন্নত ধরনের হচ্ছে, কারণ এখন তো মাটিটা খুব রিফাইন মাটি হচ্ছে, মেশিং এর মাধ্যমে মাটি করা হচ্ছে, তো ইলেকট্রিকের মাধ্যমে আরো ফাইন মাটি হচ্ছে। আর আমার এই ক্লাস্টারটা চালু হয়ে গেলে পরে আরো ফাইন হবে, কারণ আমরা মাটিটাকে ডাস্ট করার জন্য মেশিন কিনেছি, যেটার দাম হচ্ছে প্রায় 3.5 লাখ টাকা এক একটা মেশিনের দাম। সেটাও আমরা ক্লাস্টারের মাধ্যমে লিখেছি। এটা যদি পেয়ে যায় তাহলে আমাদের এই মিনারটা আরো উন্নত ধরনের হবে। তা এই কাজের ক্ষেত্রে যেটা আপনি প্রশ্ন করলেন, সেটা হচ্ছে এটা যেমন আমরা ছেলেরা তৈরি করি, ছেলেরা তৈরি করার পর সেটাকে রৌদ্র দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কাজ, রৌদ্র থেকে একটু শক্ত হয়ে গেল তখন তুলে নিয়ে আসার কাজটা মেয়েদের কাজ। তারপরে সেটাকে যখন আমরা চাঁচি মানে ছিলি বলি, মানে ওই মোটা থাকে তো, সেটাকে আমাদের আবার কেটে
ফাইন করতে হয়, সেটা আমরা করি। তারপরে সেটাকে নিয়ে আবার পালিশ করে সেটাকে চকচকে করতে হয়, সেটার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ মেয়েদের। তারপরে রঙের উপরে পালিশ করতে হয়, রং করার পর সেটাও মেয়েদের, টোটালটা মেয়েদের, মানে মেয়েরা ছেলেরা যুক্তভাবে আমাদের এই মিনারের কাজটা করি আমরা। সুতরাং এটি একটি যৌথ কাজ, যেখানে একটা লিঙ্গ সাম্য দেখা যায়, নারী পুরুষের সহযোগিতায় এই কাজটি হয়। এটা খুবই শুনে আমাদের ভালো লাগলো আর কি। আর সেই সঙ্গে আরেকটা বিষয় জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে করোনার সময় যখন লকডাউন হয়েছিল, সেই সময় আপনাদের যারা কারিগর তারা কি তৈরি করতে পারতেন না, তখন তাদের অবস্থা কিরকম ছিল আর কি? না, আমি একটা কথা বলি, সেই সময়ের কথা বলি। সেই সময়ে মাল তৈরি করে করবো কি, তখন তো সমস্ত বন্ধ ছিল না, যানবাহন বন্ধ ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, দোকানপাট বন্ধ ছিল। স্বাভাবিক ক্ষেত্রে আমাদের মালটা তৈরি করেও বিক্রির জায়গা ছিল না। সেই সময় আমাদের সাংঘাতিক সমস্যার মধ্যে আমরা ছিলাম, ভীষণ সমস্যার মধ্যে ছিলাম। আমরা সেই সময় রাজ্য সরকারের কাছে আপিল করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে আপিল করেছি যে আমাদের এতগুলো শিল্পী এই জীবিকার উপরে নির্ভরশীল, তারা কি করে বাঁচবে, কি করে চলবে। সেরকম সাহায্য কিছু পাইনি। জানেন যেটুকু ওই যে জিআর ফিয়ার দেয়, ওই চাল টাল গম টম দিয়েছে, যা সবাইকে যা দিয়েছে সেরকম ভাবে আমার শিল্পীরাও পেয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইটাই যে সেই সময় দাঁড়িয়ে ওই ভ্যাকসিন যেটা খুব কষ্ট করে নিতে হয়েছিল, এইটা কিন্তু আমাদের রাজ্য সরকারের কুটির শিল্প দপ্তর থেকে ডাইরেক্ট অনুমোদন করে আমাদের শিল্পীদের জন্য, এবং তারা ডাইরেক্ট আমাদের যে জেলায় যিনি আছেন আমাদের স্বাস্থ্য সচিব, তেনাকে দিয়ে আমার এখানে যোগাযোগ করে, এবং এখানে এসে তারা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ পরপর যখন দরকার হয়েছে ওনারাই দিয়ে গেছে। এই উপকারটুকু ওনারা করেছিলেন যে টোটাল আমার 500-550 শিল্পী বা এর সঙ্গে আরো অন্যান্য সম্প্রদায় যারা আমাদের কাজের সঙ্গে যুক্ত, সবাইকেই এইটা দিয়েছিলেন। এই উপকারটুকু করেছে, তার বেশি আর কিছুই না। ঠিক আছে, আমরা এই বিষয়টা নিয়ে জানলাম। আমরা তো চাই যে এই বিষয় আমাদের কালো মিনারের ঐতিহ্য এটা আরো মানুষ জানুক, তার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করছি। সেই সঙ্গে আরেকটা ব্যাপার যে আপনারা তো কালো মিনারের সঙ্গে পুতুলও তৈরি করেন, যেটার জন্য আপনাদের যথেষ্ট সুনাম আছে কাঁঠালিয়া গ্রামের। সেই পুতুল শিল্প নিয়ে যদি সংক্ষেপে একটু বলেন, খুবই সংক্ষেপে একটু যদি আলোচনা করেন তো ভালো হয়। এটা হচ্ছে পুতুলটা আমিই তৈরি করি, কারণ পুতুলটা আগে প্রত্যেকটা বাড়ি তৈরি হতো, প্রত্যেকটা ঘরে তৈরি হতো। কিন্তু এই পুতুলটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে, অন্য প্রোডাক্টে, মাটিরই অন্যান্য প্রোডাক্টে চলে গেছে, পুতুলের প্রোডাক্টে সবাই ছেড়ে দিয়েছে। কিন্তু এটাকে আমাকে ধরে রাখতে হয়েছে এই কারণেই যে বিভিন্ন অফিস আদালত, যেখানে আপনার মিউজিয়াম, তারা যারা এই নিয়ে গবেষণা করে পুরনোকে বাঁচিয়ে রাখতে চায়, তাদের অনুরোধে এটা আমাকে এখন টিকিয়ে রাখতে হয়েছে। আমি 74 বছর বয়সেও এখন এই পুতুলের কাজটা করি। এই তো কিছুদিন আগে গতবার আমি একটা ওয়ার্কশপ করে এলাম রবীন্দ্র সদন কলকাতাতে, নন্দনে, এবং সেখানে আপনার 4 দিনের একটা ওয়ার্কশপ হলো। সেখানে ছিলেন অনেকে, আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে, সমাধি নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে আমরা বোধহয় 22 জন শিল্পী, সারা রাজ্যে বিভিন্ন ধরনের শিল্পীরা আমরা গেছিলাম। আমি আমার মাটির পুতুল নিয়ে গেছিলাম, সমস্ত দেখানো হয়েছে এবং খুব ভালো লেগেছে ওটা দেখে। বিষয়টা হচ্ছে আমাদের যে পুতুল, সেটা পুতুলটা আজকের না, পুতুলটাও হচ্ছে আপনার সেই 1300 বছর আগে মানে পুতুল। যে আগে যেমন মায়েরা মানে গ্রামের মেয়েরা যেভাবে জীবিকা অর্জন করেছে, সেইটাকেই পুতুলের মাধ্যমে তুলে ধরা। যেমন উদাহরণ সহ বলি, যে ধরুন গ্রামে ঘোষেদের বাড়িতে আগে যে দুধ হতো, এখনকার মতো ছানা, পনির, চাচি এত হতো না। তখন ওই বাড়িতে মথনে করে টেনে, মথন বোঝেন তো, হাড়ির মধ্যে দুধ দিয়ে একটা মথনে টেনে উপরে ভোগ তুলতো, সেই ভোগটায় ঘি করতো, তারপরে সেটা গোল হতো, তারপরে টানা দুধটা দই করতো, মাথায় করে ঝুড়িতে করে নিয়ে বাড়ি মায়েরা ফেরি করে বেড়াতো ঘোষেদের বাড়ির, তাদেরকে গোয়ালে ইয়ে বলতো, গোচিন, গোছের বাড়িতে। হ্যাঁ, আমরা ওই রকম একটা পুতুল তৈরি করেছি। সে পুতুলটার নাম হচ্ছে গোয়ালিনী। কিরকম, যে এইরকম ভাবে যে দইটা তৈরি হলো বা ঘইটা তৈরি হলো,
বা ছানাটা তৈরি হলো, সেটা যে মাথায় করে নিয়ে বাড়িতে বাড়িতে ফেরি করে বেড়াতো, সেইটা আমরা পুতুলের মাধ্যমে দেখিয়েছি। তার বাড়িতে যদি একটা বাচ্চা থাকতো, বাচ্চাটাকেও সে কোলে করে নিয়ে যেত, আর এক হাতে ঝুড়ি ধরে যেত। আর তার সেই সময় তো খুব ভীষণ অভাব, পুরুষ মানুষ হয়তো বাড়িতে থাকতো না, ছেলেটাকেও সঙ্গে করে নিয়ে যেতে হতো, এটা নাম গোয়ালিনী। এছাড়াও আমরা সেই সময় দেখেছি যে কৃষক ফসল ফলাতো, কিন্তু তখন এত ছিল না, কারখানায় ছিল না, কলকারখানায় ছিল না, সমস্ত জাঁতায় পিষে গম গম থেকে আটা তৈরি হতো, জাঁতায় ডাল তৈরি করা হতো, জাঁতার মাধ্যমে ডাল তৈরি হতো, মানে সমস্ত কিছুই হাতে কলমে হতো। ঢেকিতে ধান কুটে চাল তৈরি করা হতো, সেই সব ঢেকি কিভাবে ধান কুটছে, কিভাবে চাল তৈরি হচ্ছে, সেটা আমরা পুতুলের মাধ্যমে দেখাই। আমরা জাঁতায় কিভাবে গম থেকে আটা তৈরি করা হচ্ছে, সেটা আমরা পুতুলের মাধ্যমে দেখাই। কিভাবে আমার ডাল তৈরি করা হচ্ছে চাকাতে, সেটা আমরা পুতুলের মাধ্যমে দেখাই। আমরা যেমন ধরুন, আগে মায়েরা বিকেল বেলায় হয়ে গেলে এক একটা জায়গায় বসে লাইন ধরে এক একজনের উকুন তুলতো, চুল বাঁধতো, সেটা উকুন তোলানি বলে। আমরা ওই 3টে করে লাইনের করি, 7-8 চেয়ে বেশি যেতে পারি না, ওটাও আমরা তৈরি করি সেই পুরোনো মান্ধাত্তা আমলে। আগে দেখেছি মায়েরা যখন আসতো, কেউ আমাদের গ্রামে কোনো মায়ের বাড়িতে কোনো একটা তার বন্ধু এলো অন্য বাড়ি থেকে বা বাইরে থেকে, আলিঙ্গন বুকে বুকে জড়িয়ে ধরা, এই মেয়েটা ও মেয়ের সামনে, সে আলিঙ্গনও আমরা তৈরি করি। এছাড়াও আমাদের হাতি, ঘোড়া। আরেকটা কথা হচ্ছে, সবচাইতে এগুলো তো আমরা তৈরি করি এই পুতুলগুলো, কিন্তু সেই পুতুল আগে আমরা প্রচুর তৈরি করেছি, প্রত্যেকটা বাড়ি বাড়ি তৈরি হয়েছে, প্রত্যেকটা মেলা খেলে আমরা বিক্রি করেছি। কিন্তু এখন সেই বিক্রি আমাদের নাই, এই কারণেই নাই, সেটা হচ্ছে এখন ফাইবারের পুতুল বেরিয়েছে, দেখতে অনেক ভালো, এটা পুরনো মান্ধাত্তা আমলের পুতুল, সেটাকে কেউ ধরে রাখে না। আমাকে অফিসে, মিউজিয়ামে বা এটা নিয়ে যারা গবেষণা করে, এটা নিয়ে যারা বই টই লিখে পুরনোকে বাঁচিয়ে রাখার জন্য, তারা বারবার অনুরোধ করে গেছে যে এটাকে আপনি বাঁচিয়ে রাখুন। এই তো দিল্লি থেকে সেদিন এসেছিল, গতবার এসেছিল তারা, মা, বাবা, মেয়ে, জামাই, সবাই এসেছিল গাড়ি ভাড়া করে, গাড়ি নিয়ে একদম ডাইরেক্ট 4 চাকা নিয়ে, যেখানে হোটেলে থাকতো আর প্রত্যেকদিন আমার গ্রামে আসতো। এবারেও এসেছিল, ওরা একটা করছে আপনার, তৈরি করছে, দেখাবো, ওটা বোধহয় পেয়ে যাবো, মাস 3-এর মধ্যেই পেয়ে যাবো, ওদের তৈরি হচ্ছে, একটা প্রজেক্ট তৈরি করছে। তা বিষয়টা হচ্ছে, এটাও কিন্তু একটা, ওই খনন কার্য যখন হয় তখনও মাটির তলে এরকম পুতুলের, আমাদের পুতুলটা হচ্ছে সাদা কালার আর লাল কালো ডোরা, সবটাই পোড়ামাটি, কাঁচা মাটি না। কিন্তু ওটার আবার তৈরি হয়েছে চাকেও, আমাদের কিছুটা তৈরি করতে হয়, কিছুটা ছাঁচে তৈরি হয় মুখটা, আর হাতটা সম্পূর্ণ হাতে তৈরি করতে হয়। যে হাতটা আমরা বানাই, সে হাতটা সম্পূর্ণ চাকে তৈরি করতে হয়। তারপরে আমরা তৈরি করতে লাগলাম ব্রিটিশ পিরিয়ডের যে সিপাই, তখন তো আর দারোগা বলতো না, পুলিশ বলতো না, সিপাই বলতো। হাতির উপরে, ঘোড়ার উপরে যেমন ডিউটি করতো পুলিশ, লাল টুপি পরে, সেইটা আমরা তৈরি করতে লাগলাম এবং তার নাম দিলাম সিপাই। সেটা এখনো চালু আছে, এখনো চলছে। যে হাতি, ঘোড়া, যেটা যার উপরে উঠে পুলিশ ডিউটি করতো, ফুটো হাতি, ফুটো ঘোড়া, সেটাও আমরা এখন তৈরি করি। আর একটা জিনিস বলার আছে আপনার, যেটা এখনো প্রচলিত আছে, প্রচুর প্রচলিত আছে, মানে লক্ষ লক্ষ আমার কাঠালিয়ায় তৈরি হয়, সেটা হচ্ছে ঘোড়া দরগা তলায়, বিভিন্ন মুসলিমদের দরগা তলায়, বিভিন্ন হিন্দুদের মন্দিরে, যে অনেকে মানত করে, কারণ পায়ে টায়ে ব্যথা হলে ঘোড়া মানত করে, সেই ঘোড়া, ছোট সাইজের ঘোড়া আমাদের হাজার হাজার তৈরি হয় প্রতিদিন। সেটা সম্পূর্ণ মেয়েরা তৈরি করে, প্রতি বাড়িতে তৈরি হয়। এটা পাইকারি বিক্রি নিয়ে সমস্ত দোকানে, সারা রাজ্যের বিভিন্ন মাটির দোকানে, দশকর্মার দোকানে নিয়ে যায়, তারা সেখান থেকে তারা বিক্রি করে। এটা এখনো চালু আছে, কিন্তু অন্যান্য পুতুল যেটা, সেটা একমাত্র আমি ছাড়া আর এখন কেউ করে না। কারণ আমি একমাত্র এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, জানি না কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। আমার একটা বৌমা, পাড়ার, আমার না, পার্শ্ববর্তী বৌমা, তাকে আমি বলছি বাবা এটাকে বাঁচিয়ে রাখ, তাকে আমি একটু শিখাচ্ছি, আশা করবো সে শিখে যাবে। এবং ওই দিল্লির যে মেয়েটা এসেছিল, সেও বলেছে আপনার চলে যাওয়ার পর কে ওকে বাঁচাবে, তিনিও তাকে কোনো বলে, আমার বৌমার কাছে গিয়ে বুঝাই, তারপরে সে আমার কাছে শিখছে। আশা করি যে আমার কাজটা তাকে আমি দিয়ে যেতে পারবো, এই আর কি। ধন্যবাদ। পুতুলের ব্যাপারে অনেক কিছুই জানলাম। আমাদের ইচ্ছে আছে যে সাধনদাকে নিয়ে আরেকদিন বসবো, ওই শুধু পুতুলটা নিয়েই যেন উনি আলোচনা করেন, সেই অনুরোধ করব ওনাকে। উনি নিজেও পুতুল তৈরি করেন নিজস্ব ভাবে, এছাড়া তাদের গ্রামের যে ঐতিহ্য আছে পুতুল সম্পর্কে যেটুকু বলার, সেটা হচ্ছে যে বাংলার হস্তশিল্পের মধ্যে অন্যতম প্রাচীন
হস্তশিল্প হচ্ছে পুতুল, এবং পুতুলের যেরকম ধর্মীয় কিছু প্রয়োগ আছে, পুতুলের মূর্তি পুজোর ব্যাপারও যেরকম আছে, এছাড়া নানা রকম আচার অনুষ্ঠানেও পুতুল ব্যবহার করা হয়, বাচ্চাদের খেলার জন্য পুতুল ব্যবহার করা হয়। আর একটা বিষয় যেটা সাধনদার কথা থেকে উঠে এলো, যে বাংলার গ্রামীণ সমাজের নানা বৈশিষ্ট্য কিন্তু পুতুলে প্রতিফলিত হয়েছে। বিভিন্ন জীবন চর্চার দিক, বিভিন্ন পেশার মানুষের কথা পুতুলের মধ্যে উঠে এসছে। তো আমরা চাইবো যে পরে আরেকটি আলোচনা সভা, যেখানে অনেকগুলো পুতুলের ছবিও আমি জোগাড় করে রাখবো দেখানোর জন্য। আজকে যেরকম মিনারের ছবিও কিছু দেখিয়েছি অল্প করে, আর পুতুলের ছবিও কিছু দেখিয়েছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। একটা বিষয়ে লাস্ট আমি সাধনদাকে জিজ্ঞেস করে শেষ করতে চাই, সেটা হচ্ছে, যেহেতু আমাদের টপিকটা হচ্ছে সম্প্রীতির কালো মিনার, এবং যেটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষে সম্প্রীতি রাজনৈতিকভাবে বিঘ্নিত হচ্ছে। রাষ্ট্রশক্তি বা রাজনৈতিক দলেরা প্রবলভাবে আমাদের সম্প্রীতির ঐতিহ্য এটাকে আঘাত করার চেষ্টা করছে, শাসকরা আঘাত করার চেষ্টা করছে। তো আপনার কি মনে হয় যে এই যে আঘাত, এটাই কি স্থায়ী হবে, নাকি এই ফ্যাসিবাদী শক্তির পতন ঘটবে এবং আমরা আবার সেই পুরনো অসাম্প্রদায়িক ঐতিহ্যে ফিরে যেতে পারবো? না, সেনবাবু, এটা যে বলতেই পারি যে ফ্যাসিবাদ কোনদিনই শক্তিশালী হতো না, তাহলে হিটলার বিস্টারবেটকে আত্মহত্যা করতো না। ফ্যাসিবাদ কোনদিনও মাথা তুলতে পারবে না পৃথিবীতে যতদিন মানুষ আছে। এরা সংগঠিত নয়। আজকে তো হিন্দু মুসলমান করা হচ্ছে একটাই কারণে, যাতে করে ঐক্য না তুলতে পারে। ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, শোষণের বিরুদ্ধে যে লড়াই, এইটা বন্ধ করার জন্য এক শ্রেণীর মানুষ এটাকে উঠে পড়ে রেখেছে। এই জায়গায় দাঁড়িয়ে এই ফ্যাসিবাদ কোনোদিনই মাথা চাড়া যায়নি পৃথিবীতে, ইতিহাসে প্রমাণ নাই। কোনোদিন ফ্যাসিবাদ মাথা চাড়া দিতে পারবে না। একদিন ঐক্য স্থাপন হবেই, এবং এটা মানুষের কাছে প্রকাশ পাবেই যে এতদিন হিন্দু যে হিন্দু ধর্মের মধ্যে যারা আছে তাদেরকে যেভাবে প্রভাবিত করছে ভারত সরকার, এবং মুসলিম প্রভাবিত যারা আছে তাদেরকে প্রভাবিত করছে কিছু অন্যান্য সম্প্রদায়, অন্যান্য রাজনৈতিক দল, এটাও তারা বুঝতে পারবে এবং অনেকটাই বুঝতে পেরেছে। আমি মনে করি আগামী দিনে তার প্রমাণ সারা ভারতবর্ষের জনগণই ভারতবর্ষের কাছে, রাজ্যের কাছে প্রতিষ্ঠিত করবে। ফ্যাসিবাদ কোনদিনই মাথা তুলতে পারবে না, এটা ইতিহাস বলে না। খুবই সুন্দরভাবে আপনি বলেছেন। এটি আমাদের তরফ থেকেও একটি বার্তা হিসেবে থাকলো যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য। আমি অনুষ্ঠান এখানেই শেষ করব। সাধনদাকে আবারও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আরেকটা কথা বলে দিই, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আগামী মাস থেকেই হোক বা তার কিছু পরেই হোক, মাসে অন্তত একটা হেরিটেজ ওয়াক আয়োজন করতে চলেছি, বা হিস্টোরিক্যাল ওয়াক যাকে বলা হয়। মূলত কলকাতা কেন্দ্রিকই শুরু হবে এবং পরে বাংলার অন্যান্য অঞ্চলেও যাওয়ার ইচ্ছে আছে। এটা কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে নয়। আমরা যেটা করতে চাই, আমাদের ইতিহাস চেতনার প্রসার ঘটানো এবং সেই সঙ্গে সমাজ, রাজনীতি, অর্থনীতি সংক্রান্ত আমাদের চিন্তা ভাবনার প্রসার ঘটানো। এই উদ্দেশ্যেই আমরা এই ওয়াক আয়োজন করব। আমাদের পেজে আপনারা লক্ষ্য রাখুন, আমরা জানিয়ে দেবো কিভাবে ব্যাপারটা করা হবে আর কি। খুবই ন্যূনতম একটা মূল্য রাখা হবে, যাতে কারোরই দিতে কোনো অসুবিধা না হয়, এবং যারা ছাত্রছাত্রী তাদের জন্য অনেকটাই ছাড় দিয়ে আমরা ব্যাপারটা করব। এটা কোনো লাভজনক উদ্দেশ্যে আমরা করছি না, পুরোটাই শিক্ষামূলক উদ্দেশ্যে আমরা করছি। সাধনদাকে অনুরোধ করব তিনি যেন আবার একদিন সময় করতে পারেন। আজকে সময় করতে পেরেছেন বলে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম। তাহলে আবার একদিন তাকে নিয়ে বসা যাবে। সামনে ভোটের রেজাল্ট আছে, দেখা যাক ফ্যাসিবাদ যদি পরাজিত হয় তো আমরা সবাই আনন্দ করব। এই বলে এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। আমিও চেষ্টা করবো আগামী দিন একটা সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। একদম। বাবু, চ্যানেল আছে, আমি দেখি।